লেখক উজ্জ্বল সংযুক্তার অন্তহীন সম্পর্কের পরিণতি। বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তা ধরে উদ্ভ্রান্তের মতো দৌড়ে চলেছে বিপাশা। পরনের বস্ত্র লুণ্ঠিত, দুনয়নের অশ্রু শুকিয়ে দুগাল বয়ে আসার চিহ্ন থেকে গেছে। দৃষ্টিতে নিরাশার সাথে উদ্ভ্রান্তির ঝালক বিদ্যমান। গন্তব্যস্থলের কোনো দিশাই নেই। মনের ভিতরে একটাই প্রশ্ন বারংবার উঠছে, তার দীর্ঘ 12 বছর মন প্রাণ দিয়ে সংসার করার এই পরিণতি। কি দোষে দোষী ছিল সে উত্তর পায়নি বিপাশা। পুরুষতান্ত্রিক সমাজে নারীর স্থান কতটুকু আজ তার সাক্ষাৎ প্রমাণ পেয়ে গেল বিপাশা। কি অপরাধ ছিল বিপাশার? একটাই অপরাধ ছিল, সে মা হতে পারেনি, আর সেই দোষে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে। পুরো শ্বশুর বাড়ির সদস্যরা কয়েক বছর থেকে অপমানিত করে গেছিল ক্রমাগত। অবশেষে আজকের রাতটাই শ্বশুর বাড়ির সংসারের শেষ রাত হয়ে দাঁড়ালো। চূড়ান্ত অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো তাকে। বন্ধা বলে অপমান মাথায় নিয়ে সদর দরজার বাইরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তার শাশুড়ি এবং ননদেরা। অনেক অনুনয় বিনয়ের পরেও কোনো ফল হয়নি। বাড়ি থেকে এক বস্ত্রে বেরিয়ে যেতে বাধ্য করেছিল তার শ্বশুর বাড়ি প্রত্যেকটা মানুষ। ঘরের ভিতরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার স্বামী অবিনাশ। মুখে একটি কথাও ছিল না তার। প্রতিবাদের ভাষা যেন ভুলে গেছিল। বিপাশা বারবার প্রতিবাদ করেছিল, আমাতে কোনো খুঁত নেই, আপনাদের ছেলেকে পরীক্ষা করান না কেন। একান্তে অবিনাশকে কয়েকবার বলেছিল, বিপাশা নিজেরটা একবার পরীক্ষা করিয়ে এসো, তাহলেই সামনে চলে আসবে আসল সত্যিটা। চূড়ান্ত মাতৃভক্তির আজ্ঞা ছিল, আমার সন্তান সঠিক, কোনো দোষ নেই তার ভিতরে, সব দোষ তোমার। উপায় ছিল না সেদিনের পর থেকে বিপাশার কাছে নিজেকে সঠিক প্রমাণ করার। কিন্তু নিজে যে সঠিক তার প্রমাণ সে পেয়েছিল। বাপের বাড়িতে গিয়ে গোপনে পরীক্ষা করিয়ে এসেছিল। সেখানে তার মাতৃত্বের সঠিক প্রমাণ দিয়েছিল ডাক্তারের ল্যাবরেটরি। ডাক্তারবাবু বলেছিলেন, আপনার শরীর মাতৃত্বের জন্য যথাসম্ভব উন্মুক্ত, আপনার স্বামীর পরীক্ষা অনিবার্য। সেদিনই বিপাশা মনে শান্তি পেয়েছিল। অযথা বদনাম সহ্য করা ছাড়া উপায় ছিল না তার কাছে। রুক্ষ শ্বশুর বাড়ির সদস্যদের কাছ থেকে একটিমাত্র দোষে দোষী ছিল সে। দিশাহীন পথে চলেছিল উদ্ভ্রান্তের মতন মাঝ রাস্তা ধরে। পরিকল্পনা করে নিয়েছিল এই জীবন আর রাখবে না সে। গরিব বাপের বাড়িতেও ফিরে যাবে না বোঝা হয়ে। কিন্তু মৃত্যু আসা কি অতই সহজ? মৃত্যুর বদলে সামনে এসেছিল সাক্ষাৎ বিভীষিকা। মিশ কালো পিচের রাস্তা ধরে এগিয়ে যাওয়ার সময় সামনে থেকে দুরন্ত গতিতে আসা গাড়ি লাইট দেখতে পায়। মুহূর্তে চোখ ধাঁধিয়ে দিয়েছিল তার সেই প্রখর উজ্জ্বল আলোয়। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল দু চোখে হাত দিয়ে। গাড়িটি এসে তার সামনে চড়চড় করে ব্রেক কষে। এটুকু বুঝেছিল বিপাশা, গাড়ির সেই উজ্জ্বল প্রখর আলো তখনও তার চোখের উপরে। ঠিক তখনই মাটিতে পড়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ দুটি বলিষ্ঠ সবল হাত শূন্যে তুলে নিতেই আতঙ্কে চমকে উঠেছিল বিপাশা। কিছু বোঝার আগেই গাড়ির ভেতরে তার অবস্থান জানতে পেরে চিৎকার করে উঠেছিল, কে আপনি? আমায় এমন ভাবে তুলে নিলেন গাড়ির ভেতরে? এই গাড়িতেই তো আমায় শেষ করে দিতে পারতেন। গাড়ির সামনের সিটে ড্রাইভ করে যাওয়া ব্যক্তিটি একবার ঘুরে তাকিয়ে মুচকি হেসে মন দিয়েছিল গাড়ি চালানোতে। অন্ধকারের বুক চিরে দুরন্ত গতিতে ছুটে চলেছিল গাড়িটি। কয়েকবার চিৎকার করে থামতে বাধ্য হয়েছিল বিপাশা। কেবলমাত্র এটা ভেবেই, আমি তো আত্মহত্যা করতে যাচ্ছিলাম, সামনে বসে থাকা ভদ্র ব্যক্তিটি যেভাবেই হোক আমাকে বাঁচিয়ে আমায় নিয়ে চলেছে কোন উদ্দেশ্য পূরণ করার জন্য। তাহলে আমি আতঙ্কিত কেন? আমার মন থেকে তো আমি মৃত। আমার আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কেননা আমি আজ আমার মন থেকে মৃত হয়ে গেছি। বেঁচে আছে কেবল এই সুন্দর নশ্বর শরীরটা। কি করবে সামনে বসে থাকা মাঝবয়সী ব্যক্তিটা আমার এই শরীরটা নিয়ে? অযথা প্রশ্নের ঝড় উঠলেও গাড়ির পেছনের সিটে ক্লান্তিতে গড়িয়ে পড়ে বিপাশা। কয়েক মুহূর্তের ভেতরেই তন্দ্রা দেবীর কোলে ঢলে পড়ে। কতক্ষণ অন্ধকারের বুক চিরে গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলেছিল বুঝতে পারেনি বিপাশা। গভীর নিদ্রায় মগ্ন ছিল সে। নিদ্রাটা ভাঙল একটি গুরুগম্ভীর অথচ শান্ত কণ্ঠস্বরে, উঠুন এবার আপনি, গন্তব্য এসে গেছে। গাড়ির পিছনের সিটে অর্ধমগ্ন নিদ্রায় রাত কেটেছিল বিপাশার।
ভোরের শীতলতায় চোখ মেলে তাকাতেই সামনে নজরে পড়ে সৌম্য, শান্ত, সুন্দর মাঝবয়সী ব্যক্তিটির দিকে। সেই চোখের চাহনিতে দেখতে পেয়েছিল নিষ্পাপ প্রতিচ্ছবি। আধকাচা দাড়িতে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিটি তার দিকে তাকিয়ে আহ্বান করছে। মুহূর্তেই ফিরে যায় গত রাতের স্মৃতিতে। গাড়িটির উজ্জ্বল আলোয় চোখ দুটো প্রায় অন্ধ হয়ে গেছিল। সেই মুহূর্তে গাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে যেতে যেতে অনুভব করেছিল দুটি সবল হাতে তাকে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কি কালকে রাতে গাড়ির তলায় চাপা পড়ে যায়নি, কেবল জ্ঞান হারিয়েছিল? কিন্তু জ্ঞান হারানোর পূর্বে কয়েকটি প্রশ্ন করেছিল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে। মনে পড়ে যায় বিপাশার। তখনই ধরফর করে উঠে বসে নিজের বস্ত্র বিন্যাস সামলে বলে ওঠে, আমি কাল রাতের গাড়ির তলায় চাপা পড়িনি, আমি এখনো বেঁচে আছি। আপনি আমায় বাঁচিয়েছেন, তাই না? কেন বাঁচিয়েছেন? আমি তো মরতেই চেয়েছিলাম। থেকে গেছিল কেবল আমার অর্ধমৃত শরীরটা। সেটার থেকে বাঁচার জন্য কালকে রাতে হয়তো আপনার গাড়িকেই বেছে নিয়েছিলাম। কেন বাঁচালেন আমায়? অসম্ভব মার্জিত কণ্ঠস্বরে আগন্তুক ব্যক্তি বলে, এতগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়া আমার পক্ষে অসম্ভব, তাই উত্তরগুলো না হয় ধীরে সুস্থে দেওয়া যাবে। আগে আপনি উঠুন, এটা আমার বাড়ি। কালকে সারা রাত আপনি গাড়ির পেছনের সিটে বেহুশ পড়েছিলেন। এখন ঘরের ভিতরে চলুন, তবে একটুকু বুঝে নিন আপনার মৃত্যু হয়নি। আগন্তুক ভদ্র ব্যক্তির কণ্ঠস্বরে কি এমন জাদু ছিল, তারপরে কোনো প্রশ্ন করতে পারেনি বিপাশা। আগন্তুক ইশারা করে চলেছিল পেছনে পেছনে আসার। কয়েক মুহূর্ত পরেই গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে দেখেছিল একটা দোতলা বাড়ি, সুন্দর করে সাজানো চারিদিকটা। বাড়ির সংলগ্ন ছোট্ট বাগানে ফুলগুলো যেন তাকে স্বাগতম জানাচ্ছিল। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলে ভদ্র ব্যক্তিটির পেছনে পেছনে। গাড়ির আওয়াজ পেতেই বাড়ির সদর দরজাটি খুলে গেছিল ভেতর থেকে। সেখানে একজন বৃদ্ধা দাঁড়িয়েছিল, যার চোখে ছিল মোটা ফ্রেমের চশমা। মাথার চুলগুলো সম্পূর্ণ কেশ ফুলের মতন উড়ে যাচ্ছিল। মোটা ফ্রেমের চশমার ভেতর থেকে তাদের দেখার চেষ্টা করে ব্যর্থ হয়ে জিজ্ঞাসা করে, খোকা, তুই এই কাকে নিয়ে এলি এই ভোর রাতে? বৃদ্ধার খোকা হয়তো এই আগন্তুকটি, অনুমান করে নেয় বিপাশা। বৃদ্ধার খোকা মৃদু হেসে বলে, রাস্তার মাঝখানে আমার গাড়ির চাকায় পড়তে এসেছিল এই দেবী। ভাগ্যের জোরে বেঁচে গেছি আমি এবং উনি, তাই সাথেই নিয়ে এসেছি। বৃদ্ধাটি মোটা চশমার ফ্রেমের আড়াল থেকে মৃদু হেসে বিপাশার সামনে এসে বলে, এসো মা, হয়তো তোমার প্রতীক্ষায় এখন এই প্রাণটা বেঁচে আছে। তোমার আসার পথের দিকে তাকিয়ে এই নয়ন দুটি ঘোলাটে হয়ে গেছে, দৃষ্টিশক্তি যেতে বসেছে প্রায়। খোকা ঘরের ভেতরে নিয়ে যা, আমি সদর দরজা দিয়ে বিছানায় গেলাম। বৃদ্ধা চলে যাওয়ার পরে আগন্তুক সম্বোধন করে, সামনের ঘরটিতে আপনি চলে যান, অ্যাটাচ টয়লেট পাবেন, পরিষ্কার করে নিন রাতের ধকলের। ততক্ষণে আমিও কিছুটা ফ্রেশ হয়ে আপনার রুমে আসছি। কয়েকটি সীমিত কথা মাত্র। আগন্তুক ভদ্র ব্যক্তি চলে যায় পাশের আরেকটি রুমে। বিপাশা নির্দিষ্ট রুমে প্রবেশ করে খানিকক্ষণ বিছানায় বসে দেখতে থাকে পুরো রুমটির কায়া। এক কথায় আভিজাত্যের ঝলক ঘরের প্রতিটি অংশে বিদ্যমান। সুসজ্জিত কক্ষটি যে কোনো রুচিশীল ব্যক্তিত্বের দ্বারা সুসজ্জিত, এটা বুঝতে বাকি থাকে না বিপাশার। রুমের পাশের লাগোয়া টয়লেটে প্রবেশ করে খানিকক্ষণের মধ্যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমে এসে বসতেই অল্প বয়সের একটি মেয়ে সকালের জলখাবার হাতে নিয়ে প্রবেশ করে বলে, দিদি, আপনার জন্য দিয়ে গেলাম, ধীরে সুস্থে খেয়ে নেবেন। তারপরেই দাদাবাবু আপনার সাথে দেখা করবেন। জলখাবার দেখেই মনে হলো প্রচন্ড খিদেটা অনেকক্ষণ থেকেই ছিল। গতকাল দুপুরের পরে এই প্রথম খাবার সুযোগ এসেছে। অপেক্ষা না করে খাবারে মন দেয় বিপাশা। খেতে খেতেই মনে পড়ে যায় পেছনে ফেলে আসা সমস্ত ঘটনাক্রমগুলো। ভাবতে ভাবতে অজান্তে দু চোখের কোণায় বিন্দু বিন্দু অশ্রু এসে যাওয়াতে ভারী হয়ে ওঠে সমস্ত অস্তিত্ব। তথাপি খানিকটা সংবরণ করতে প্রয়াস করে ভাবে ভুলে যাওয়াই উচিত তার পক্ষে। দীর্ঘ এত বছর মন প্রাণ দিয়ে সংসার করার পরেও যে পরিবার তার পাশে ছিল না, তাদের নিয়ে ভাবতে ঘৃণা হচ্ছিল তার। শাড়ির আঁচলে অশ্রু মুছে মনকে তৈরি করে ভাবে, এমন একটি পরিবারে এসে নিজের অজান্তে পৌঁছে গেছি যখন, তখন আগে আগে তার সাথে কি ঘটতে চলেছে তার জন্য ভাবার প্রয়োজন কি আছে? কপালে যা আছে সেটাই মেনে নেবে। বিপাশা মনে মনে ভাবে, ভদ্র ব্যক্তিকে দেখে তো বেশ ভালোই মনে হলো। কর্তব্য পরায়ণতার যথেষ্ট উপস্থিত প্রমাণ তার ব্যক্তিত্বে। বাড়ির পরিবেশও আর পাঁচটা সভ্য ভদ্র পরিবারের মতোই। এখন দেখা যাক পরে পরে কেমন ঘটনা ঘটে তার সাথে। মরতে গিয়েও যখন মৃত্যু তাকে স্পর্শ করলো না, তখন
তার জন্য ঈশ্বর কিছু ভেবেই রেখেছেন নিশ্চয়ই। জলখাবারের খানিকক্ষণ পরে ঘরের দরজার আওয়াজ আসে। ভেতরে আসতে পারি? বিপাশা তৈরি হয়ে বসেছিল, তাই খানিকটা সংযত হয়ে বলে, আসুন না, এটা তো আপনার বাড়ি। কথাটি শেষের পূর্বে ভদ্রব্যক্তি বলে, যতই নিজের বাড়ি হোক, যে ঘরে কোনো অতিথি বাস করে সেই ঘরে গৃহস্বামীকেও আগে অনুমতি নিয়েই প্রবেশ করতে হয়। এটাই শিষ্টাচার, এটাই নিয়ম। যাক সে কথা, বলুন কেমন অনুভব করছেন এখন? বলতে বলতে ঘরে প্রবেশ করে সামনের সোফায় বসে পড়ে। তারপর জিজ্ঞাসা করে, বিপাশার মুখের দিকে তাকায়। প্রথমটা সামান্য অস্বস্তি হলেও মুহূর্তে কাটিয়ে উঠে বলে, জমের যখন অরুচি হয়েছি তখন আপনার দয়াতে খারাপ থাকি কেমন করে? একটা কথা ভেবে পারছি না, আমাকে প্রাণে বাঁচিয়ে দিয়ে কি এমন উপকার হলো আপনার? আমার কোথাও যাওয়ার জায়গা নেই, এছাড়া যে স্থানগুলি এখনো থেকে গেছে সেখানে আমার পৌঁছানোর বিন্দু মাত্র ইচ্ছা নেই। নিজেরও অতটা শিক্ষাগত যোগ্যতা নেই যে হঠাৎ করে নিজের জন্য একটি আশ্রয় এবং ভরণ পোষণের দায়ভার নিতে পারি। তাই মনে হয় আমার মৃত্যুটাই অনিবার্য ছিল। কথাটি শেষের আগেই থামিয়ে দিয়ে বলে, ভদ্রজন, এমন কথা মনে আশ্রয় দেবেন না, অনুরোধ করছি আপনার নিকটে। আমার পরিচয়, আমার নাম প্রলয় বসাক। আমি একজন হাউস সার্জেন্ট, মানে একজন ডাক্তার। এখন চিকিৎসা করি প্রত্যন্ত আদিবাসীদের, যেখানে প্রশাসনের চিকিৎসা ব্যবস্থা খুবই সীমিত, এমন মানুষদের সেবায় আছি কয়েক বছর থেকে। গত রাতেও একটি প্রত্যন্ত গ্রামে চিকিৎসা করে ফিরতে বিলম্ব হয়ে গেছিল। তারপরের ঘটনা আপনি জানেন। তবে একটি বিষয়ে আশ্চর্য না হয়ে পারছি না, আপনার মতন একজন সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ এমন করে আত্মহত্যার পথ বেছে নিলেন কেমন করে? আর আত্মহত্যা করার জন্য এগিয়ে এসেছিলেন আমার গাড়ির সামনে। অবশ্য আপনার নিজস্ব কারণ, চাইলে আমার কাছে সব কথা বলতে পারেন, জোর করব না। আপনার সম্পূর্ণ ইচ্ছা হলেই জানাতে পারেন আমায়। তবে আপনার রূপ লাবণ্য দেখে এমন পরিণতির কথা ভেবে নেওয়া অসম্ভব। তবে মানুষের জীবন তো, আড়ালে অনেক ঘটনা লুকিয়ে থাকে। এই যেমন ধরুন না, আমার জীবনের ঘটনাক্রম, বাবা মায়ের একমাত্র সন্তান হয়েও আমার দুঃখে কারণে আমি বাবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিলাম। সে অনেক বড় ঘটনা, কোনোদিন সময় পেলে জানাবো। বলেই একটি বড় দীর্ঘ নিঃশ্বাস নেয় প্রলয়। ডাক্তার প্রলয়ের কথা শুনে সামান্য থেমে বিপাশা বলে, মনে হয় প্রত্যেকটি মানবের জীবনে এক অদৃশ্য উপন্যাস লেখা হয়ে থাকে পূর্ব থেকেই। আপনার জীবনের উপন্যাসটা হয়তো তেমনি, তবে আমার জীবনের কোনো উপন্যাস নেই। দীর্ঘ 12 বছর মন প্রাণ দিয়ে সংসার করেও অবহেলিত হতে হয়েছে আমায়, কেবলমাত্র সন্তান না হওয়ার কারণে। আমি গরিব পরিবারের সন্তান ছিলাম, আমার পিতা সাধারণ একজন স্কুল মাস্টার। তবু আমার রূপ লাবণ্যের আকর্ষণে কয়েকটি বছর আটকে ছিল আমার স্বামী। সকলের বিপক্ষে গিয়ে আমায় বিয়ে করে বাড়িতে এনে তুলেছিল। কয়েকটা বছর ভালোবাসা পেয়েছি অফুরন্ত আমার স্বামীর থেকে এবং তার পরিবারের থেকে। কিছুদিন অভিমানের পর্ব চললেও পরে মেনে নিয়েছিলেন শ্বশুর শাশুড়ি। স্বামীর ভালোবাসা ছিল অটুট, কিন্তু মায়ের আজ্ঞাকারী সন্তান হওয়াতে মায়ের প্রত্যেকটি কথা তার মনে ছিল বেদ বাক্য। মা যা বলতেন সেটাই সঠিক বলে মেনে নিতেন। দীর্ঘদিন আমার কোল পূর্ণ না হওয়াতে আমায় বদনাম দেওয়া হয় বন্ধা বলে, কিন্তু আমি বন্ধা ছিলাম না। আমি পরীক্ষা করিয়ে নিয়েছিলাম গোপনে, তবে আমার স্বামীকে অনেক চেষ্টা করে শারীরিক পরীক্ষা করাতে পারিনি। আমিও চাইনি আমার স্বামী আমার কারণে বদনাম হোক। তার পুরুষত্বে ভ্রূণের উৎপত্তির ক্ষমতা ছিল না। তার সব দোষ মাথা নত করে মেনে নিয়েছিলাম। হয়তো এটাই আমার ভুল ছিল, তাই দীর্ঘ এত বছর সংসার করার পরেও আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল আমার স্বামীর বাড়ি থেকে। তখনই রাগে, দুঃখে, অপমানে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। কথাগুলো বলতে বলতে দু চোখে অশ্রুর ধারা নেমে আসে বিপাশার চোখে অশ্রু দেখে অস্বস্তিতে পড়ে যায় ডাক্তার প্রলয়। তখনই মৃদু হেসে বলে, আমাদের দেশেই একটা এমন আক্রান্ততে ভুগে নারী সমাজের ধ্বংস হয়ে চলেছে। খুব ছোট বয়স থেকে পুরুষ সন্তানেরা বিপথে গমন করে নিজের পৌরুষ শক্তি হ্রাস করে ফেলে ভবিষ্যৎ না দেখেই। তার পরিণামস্বরূপ বিবাহিত জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। আর তাদের এই ভুলের জন্য নারী সমাজকে সাব্যস্ত করা হয়। এটাই হয়ে আসছে পুরুষতান্ত্রিক সমাজে। আপনিও এমন একটি ভুল সিদ্ধান্তের শিকার। শুনে মনে অত্যন্ত দুঃখ পেলাম। তবু আপনাকে বলবো, আত্মহত্যার পথে যাবেন না। যদি প্রাণ ফিরে পেয়েছেন তাহলে মানব সেবা করুন, অনেক শান্তি পাবেন। যেমন আমি করছি। আমার ভুলের মাসুল গুনতে হয়েছে আমায় বাবার মৃত্যুতে।
তারপরের শিক্ষা নিয়েই একমাত্র মায়ের সাথে থেকে বিনা পারিশ্রমিকে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছি। যতদিন জীবিত থাকবো মায়ের সেবার সাথে মানব সেবায় নিজেকে অর্পিত করে যাব। আপনার কাছে আমার অনুরোধ একটাই, সবকিছু ভুলে মানব সেবাকে আপন করে নেওয়ার অঙ্গীকারবদ্ধ হন, তবেই শান্তি পাবেন বাকি জীবনটায়। বিপাশা এতক্ষণ শুনে যাচ্ছিল প্রলয়ের কথা। খানিকটা নিঃশ্বাস নিয়ে বলে, প্রত্যেকটি মানবের জীবনে একটি গোপন উপন্যাস তার অজান্তেই লেখা হয়ে আছে। যেমন আপনার জীবনের উপন্যাস লেখা হয়েছে এক বিচিত্র ভাবে, তেমনি আমার জীবনের উপন্যাস হয়তো কিছুটা এমনই। তবে আপনার প্রস্তাবে আমি সানন্দে রাজি। বাকি জীবনের উপন্যাসটা না হয় মানব সেবা দিয়েই লেখা হবে। দুজনের মধ্যে আরো বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার পরে সেদিনের মতো বিরতি নেয়। দুপুরের আহারের পরে বিপাশা একান্তে চিন্তা করতে শুরু করে নানান বিষয় নিয়ে। 24 ঘন্টার ভিতরে জীবনটা কেমন করে বদলে গেল। এতদিনের একটি নিরবিচ্ছিন্ন সাংসারিক জীবন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। ভাবতেও অবাক লাগে। কত যত্ন করে সাজিয়েছিল নিজের সংসার। মনে নানান প্রশ্ন ছিল স্বামীর সংসার নিয়ে ঘর করতে আসার পরে থেকেই। শুরুটা তো এক প্রকার ভালোভাবেই কেটেছিল বেশ কয়েকটা বছর, কিন্তু অযথা বদনামের কলঙ্ক মাথায় নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় তাকে। তখনই বুঝেছিল নারী জীবনের অস্তিত্ব কতটা। আজ সংসার এবং জীবনের আরেকটি দিকে এসে থমকে গিয়েছিল তার চলার পথ। ডাক্তার প্রলয়ের প্রস্তাব ভালো লেগেছিল তার। এমন একটা জীবনের কল্পনাও সে করেনি। মানুষটাও যে সত্যি ভালো মানুষ বলতে হয়। এত বড় শিক্ষিত, কিন্তু এতটুকু অহংকার নেই। একদম সাদামাটা মাটির মানুষ বলেই মনে হয়। এত শিক্ষিত, এত ধনী, কিন্তু নিজের সংসারেও শান্তি পায়নি মানুষটা। সেটাই সব থেকে বড় প্রশ্ন ছিল বিপাশার কাছে। সন্ধ্যার পরে চায়ের আসরে এসে বসেছিল প্রলয়। তখনই বলেছিল, কালকে সকালেই আমরা বেরোবো একটি সাঁওতাল অধ্যুষিত গ্রামের উদ্দেশ্যে, যেখানে এখনো শিক্ষার আলো পৌঁছয়নি। কয়েকজন অসুস্থ রোগী আছে, তাদের দেখা প্রয়োজন। আপনি যদি কাল থেকে আমার সাথে মানব সেবায় নেমে পড়তে চান, তাহলে প্রভাতেই তৈরি হয়ে নেবেন সারাদিনের জন্য। মৃদু হেসে বিপাশা বলেছিল, সময়ের আগেই আমাকে তৈরি পাবেন ডাক্তারবাবু। প্রভাতের আলো ফোটার আগেই গাড়ি দৌড়ে চলেছিল মিশকালো পিচ রাস্তা ধরে। ড্রাইভারের পাশের সিটে বসেছিল বিপাশা। গাড়ি চালাচ্ছিলেন প্রলয়। গাড়ি চালাতে চালাতে শুনে যাচ্ছিলেন বিপাশার জীবনের ঘটনাক্রম। প্রলয়ের অনুরোধে বলতে শুরু করেছিল অতীতের ঘটনাগুলো। আমার তখন সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আমি পড়তাম যে স্কুলে, সে স্কুলেরই হেডমাস্টার আমার বাবা। খুব ভালো পজিশনে উত্তীর্ণ হয়েছিলাম মাধ্যমিকে। আমাদের খুব সাধারণ পরিবার। মা দীর্ঘদিন থেকেই আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখে যাচ্ছিলেন। বাবার আপত্তিতে আটকে ছিল অনেকদিন। একজন স্কুল মাস্টারদের কতই বা মাইনে। কোনো রকমের সংসারটা চলতো। আমার বড় দাদাকে উচ্চশিক্ষার জন্য শহরে পাঠিয়েছিলেন বাবা মা দুজনেই। বড় দাদার পেছনে অনেক টাকাই খরচ হয়ে যাচ্ছিল। আমি দেখতে দেখতে বড় হয়ে উঠেছিলাম, তাই মায়ের চিন্তা আমায় নিয়ে সব থেকে বেশি ছিল। আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েদের 15-16 বছরের বয়সেই বিয়ে দেওয়া হতো সেই সময়। তাই মাও বাধ্য হয়ে এমনটা ভাবতে শুরু করেছিল। মাধ্যমিকের পরে আবার স্কুলে যেতে শুরু করেছিলাম। ঠিক সেই সময় একজন ঘটক সম্বন্ধ নিয়ে আসে অবিনাশদের। বাবা রাজি না থাকলেও মায়ের ইচ্ছাতেই পাত্রপক্ষ দেখতে এসেছিল আমায়। প্রথম দেখাতে পছন্দ হয়েছিল। উচ্চ মাধ্যমিকের আগে অবিনাশের সাথে আমার বিয়ে হয়ে গেছিল। আমি বারবার অনুরোধ করেছিলাম মায়ের কাছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে দাও মা, তারপরে তোমার ইচ্ছা মেনে নেব। কিন্তু মা শোনেনি। কয়েক মাসের ভেতরেই আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে মা হাত পা ছেড়ে বসে থাকলেন। আসলে কি বলুন তো ডাক্তারবাবু, আমাদের গ্রামগঞ্জের মেয়েরা এখনো অবলা থেকে গেছে। প্রত্যেকটি গরিব পরিবারের মা বাপেরা মেয়েদের বোঝা বলে মনে করে। নিজের পায়ে দাঁড়ানোর আগেই তাদের বেঁধে দেওয়া হয় সাংসারিক জঞ্জালে। তারপরে বছরের শুরুতেই একটি সন্তান, পরে 2 বছরের মাথায় আরেকটি সন্তান নিয়ে অকালে নারী তার রূপ সৌন্দর্যের অস্তিত্ব হারিয়ে ফেলে সময়ের আগেই। কিন্তু আমার বেলায় সেটা হলো না। প্রথম কয়েকটা বছর অবিনাশের ভালোবাসায় হারিয়ে গেছিলাম। কয়েকটি মুহূর্তের মতো লেগেছিল আমার কয়েকটি বছর। বিয়ের পরে আমাকে নিয়ে দার্জিলিং এ হানিমুনে গিয়েছিল, তখনই আমার পাহাড় দেখা। এরপরে সময় পেলি কখনো সমুদ্র, কখনো জঙ্গল, কখনো পাহাড়, এভাবেই চলেছিল আমাদের বিবাহিত জীবনের কয়েকটি বছর। কিন্তু বছর 2-3 পরেই থেকেই শাশুড়ির একটাই আক্ষেপ শুরু হয়, 3 বছর হয়ে গেল এখনো সন্তান এলো না পরিবারে। সেই আক্ষেপের স্ফুলিঙ্গ বাড়তে বাড়তে একসময় আগ্নেয়গিরিতে পরিণত হয়। শ্বশুর বাড়ির সকলে শাশুড়ির সাথে ছিল। ওই একটাই কথা, 3 বছর পরেও সন্তানের সুখ দিতে পারেনি বাড়ির একমাত্র বউ।
ঠিক তখনই একবার গোপনে বাপের বাড়ি গিয়ে নিজের পরীক্ষা করিয়ে এসেছিলাম। সেখানে আমি সঠিক ছিলাম। অবিনাশকে অনেকবার অনুরোধ করেও লাভ হয়নি। পরিবার আমাকে দোষী সাব্যস্ত করে। সংসারের একমাত্র সন্তানের পুনরায় বিবাহ দেবার জন্য আমায় বিসর্জন দেওয়াটা বিকট আকার নেয়। ডিভোর্স পেপারে দরখাস্ত করার জন্য অনেকবার বল প্রয়োগ করা হয়েছিল, কিন্তু কোনো মতেই আমি রাজি হইনি। কেননা আমি সংসার করতে চেয়েছিলাম। সেদিনের অমাবস্যা রাতটা আমার পরিবারের শেষ দিন ছিল। আমার উপরে শারীরিক অত্যাচার করার পরে বাড়ির সদর দরজা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অসহায় অবস্থায় একটাই মাত্র দিক নির্ণয় করতে পেরেছিলাম, আর সেটা হলো আত্মহত্যা। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। মনের ভেতরে এতটাই অভিমান জমা হয়ে গিয়েছিল। তারপরে আপনি দেবদূতের মতো যমদূতের হাত থেকে আমায় বাঁচিয়ে নতুন জীবন দিলেন। কথাগুলো বলতে বলতে দু চোখের অশ্রু বাদ মানেনি। নিস্তব্ধে ডাক্তার প্রলয় শুনে যাচ্ছিল গাড়ি ড্রাইভ করতে করতে। বিপাশার কথা শেষ হওয়ার পরে শান্ত কণ্ঠে বলে, অনেক দুঃখের আপনার জীবনের ঘটনা। একটা পরিবার কি করে তাদের সংসার থেকে একজন বিবাহিত নারীকে অত্যাচার করে বের করে দিতে পারে, সেটাই আমার এখনো বোধগম্য হয়ে উঠছে না। আপনার উচিত আপনার শ্বশুর বাড়ির উপরে আইনি পদক্ষেপ নেওয়া, কিন্তু সেটা না করে আপনি নিজের জীবন বিসর্জন দেওয়ার কথাটাই ভেবে নিলেন। তারা তো পেয়ে বসবে, আবার একটি নারীর জীবন ধ্বংস হবে। এইসব মানুষদের আটকানো দরকার। আপনি চাইলে আপনার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার রাস্তাটা খোলা যেতে পারে। আমার মনে হয় আপনাকে সেটাই করা উচিত। প্রলয়ের কথায় বিষণ্ণ হাসি হেসে বলে বিপাশা, মনে করুন আইনি পদক্ষেপ নিলাম, আমার পাশে কে দাঁড়াবে? কালকে রাতের পর আপনার সাথে আমার দেখা ঘটনা চক্রে, কিন্তু আমার চিন্তা শক্তিতে প্রথমে যাদের কাছে আমার যাওয়ার কথা ছিল সেটা আমার বাপের বাড়ি। বাবা বর্তমানে নেই, অনেকদিন হলো। মাসামান্য পেনশনের উপরে নির্ভর করে চলেন। বড় দাদা ভালো চাকরি পেয়ে বিয়ে করে অন্যত্র থাকে। মাকে বছরে কি 2 বছরে একবার দেখতে আসে। কার কাছে গিয়ে দাঁড়াবো বলতে পারেন? আমি চাই না কারোর উপর প্রতিশোধ নিতে। আমার ভাগ্যের লিখন যা, সেটা মেনে নেওয়ার মতো মানসিক অবস্থা আমার আছে। জীবন আমায় যে পথে নিয়ে যাবে সেই পথের পথিক হয়ে থেকে যাব। আজ যেমন আপনার সাথের পথিক হয়ে এগিয়ে চলেছি, তেমনটাই না হয় যতদিন প্রাণ আছে ততদিন এগিয়ে যাব। মাথার উপর সূর্যদেব উদয় হয়ে গেছিল। রোদ্দুরের প্রখরতা আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। এমন সময় এসে পৌঁছেছিল ডাক্তার প্রলয়ের গাড়িটি একটি জঙ্গল পাহাড়িতে ঘেরা গ্রামে। গাড়িটি এসে দাঁড়াতেই বেশ কিছু পুরুষ মহিলা একত্রে দৌড়ে আসে তাদের কাছে। বিপাশার নজরে পড়েছিল গ্রামে গাড়িটা ঢোকার আগেই দেখছিল হতদরিদ্র গ্রামটাকে, ততটাই কঙ্কালসার চেহারার মানুষগুলোকে। কয়েকটি শিশুও দৌড়ে এসেছিল তাদের গাড়ি লক্ষ্য করে। আতকে উঠেছিল তাদের দেখে বিপাশা। কঙ্কালসার চেহারার শিশুগুলোর শরীরে বস্ত্র বলে অনেকেরই কিছু ছিল না। সামান্য বড় যারা, তাদের গোপনাঙ্গ ঢাকার জন্য এক চিলতে বস্ত্র মাত্র থেকে গেছিল। প্রায় শিশুর পেটগুলো ফুলে বেরিয়ে এসেছিল, বাকি শরীরের কঙ্কালগুলো স্পষ্ট বিদ্যমান। গাড়ি থেকে নামার সময় দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল বিপাশার চোখ দিয়ে। নিজের দুঃখের কথা ভুলে গিয়ে মানুষগুলোর সামনে দাঁড়াতে নিজেরই লজ্জাবোধ হচ্ছিল। এমন মানব এখনো এই জগতে আছে? বাড়িগুলির চেহারা হতদরিদ্র। কোনো রকমে মাটি দিয়ে দেওয়াল তুলে কোনো প্রকারে ছাউনি দেওয়া হয়েছিল মাথায়। নারী পুরুষদের চেহারা, পোশাক আশাক তথৈবচ বর্ণনা করাও অসাধ্য। গাড়ি থেকে নেমেই ডাক্তার প্রলয় গাড়ির পেছন থেকে বের করে আনে বেশ কয়েকটি ব্যাগ এবং বিপাশাকে আওয়াজ দেয়, শুনুন না, কয়েকটি ব্যাগে কিছু খাদ্য সামগ্রী এবং শিশুদের বস্ত্র আছে, সাথে মহিলাদের জন্য কিছু বস্ত্র আছে। আপনি সবাইকে নিজের হাতে তুলে দিন, যেমন ভালো বুঝবেন। আমি সামনের গাছতলাতে বসতে যাচ্ছি রোগী দেখার জন্য। তবে একটা কথা খেয়াল রাখবেন, সকলে যেন সমানভাবে ভাগ পায়। কেউ না পেয়েছে এমন যেন না হয়। গাড়ির পেছন থেকে অনেক রকমের খাবারের সাথে বাচ্চাদের জন্য কিছু বস্ত্র ছিল, সেগুলো একদিকে সাজিয়ে সকলকে এক লাইনে দাঁড়াতে বলে। ওদের ভেতরে একজন মোড়ল গোছের ব্যক্তি ছিলেন, তিনি ব্যবস্থা করে দিলেন এবং পাশে এসে বললেন, দিদিমণি, বাচ্চা এবং বয়স্কদের আলাদা আলাদা লাইন করে দিয়েছি। আপনি এবার সকলের হাতে তুলে দিতে পারেন আপনাদের নিয়ে আসা দান সামগ্রী। বিপাশা মৃদু হেসে বলে, অশেষ ধন্যবাদ আপনাকে মহাশয়। গাড়ির পেছনে রাখা সামগ্রী প্রত্যেক জনের হাতে তুলে দিতে দিতে মনটা আপ্লুত হয়ে ওঠে। মানুষের কত দুঃখ, এগুলো এতদিন সে বুঝতে পারেনি। নিজের দুঃখটাই বড় হয়ে দাঁড়িয়েছিল তার কাছে। আজ মনে হচ্ছে সত্যিকারের কোনো কাজে নিয়োগ করেছেন ডাক্তার প্রলয়।
সকল সামগ্রী বিলিয়ে দেওয়ার পরে ডাক্তারবাবু যেখানটায় বসেছিলেন সেখানে গিয়ে বসে পড়ে একটি বাঁশের বেঞ্চের উপরে। আরেকটি ছোট বাঁশের বেঞ্চে ডাক্তারবাবু বসেছিলেন। পাশেই রাখা ছিল নানান রকমের ওষুধপত্র। এক একজন করে আসছিলেন ডাক্তারবাবু, তাদের বিভিন্ন রকমের পরীক্ষা করে ওষুধ দিয়ে কি করে খাবে বুঝিয়ে দিচ্ছিলেন। সবকিছু লক্ষ্য করে যাচ্ছিল বিপাশা। মানুষটা ধৈর্য দেখে অবাক হয়ে যাচ্ছিল। হঠাৎ সেই সময় একজন বৃদ্ধাকে দুজন বালিকা ধরে ধরে নিয়ে এসে বসায় ডাক্তারবাবুর কাছে। তাদের মধ্যে একটি মেয়ে বলে, ডাক্তারবাবু, আমার দিদার খুব বড় অসুখ করেছে। অনেকদিন আগে একবার আপনি এসে দেখে গিয়েছিলেন, তারপরে কোনো ওষুধপত্র পেটে পড়েনি। এবার একটু দেখে ভালো ওষুধ দিয়ে যান। বয়স্ক বৃদ্ধাকে দেখে ডাক্তারবাবু চিনতে পেরে হাসতে হাসতে বলে উঠলেন, কেমন আছো ঠাকমা? অনেকদিন পর তোমায় দেখলাম। আসলে আমারই সময়ের বড় অভাব। বেশ কয়েকটি গ্রামে যেতে হয়, একদিনের জন্য বিশ্রাম করার কথা ভাবতে পারি না। ঠিক আছে, এবার ভালো ওষুধ দিয়ে দেব, নিয়ম করে খেও। কয়েকদিনের ভেতরেই আবার একদম সুস্থ হয়ে জঙ্গলে যাবে মধু আনতে। আমার জন্য কিন্তু তোমার হাতের মধু চাই এবার। বৃদ্ধা হেসে উঠলেন, সাথে ডাক্তারবাবু হেসে উঠলেন একসাথে। বৃদ্ধা ধীরে ধীরে বলে উঠল, বাবা, তুমি ভগবানের রূপ হয়ে এসেছো আমাদের গ্রামে। এর আগের বারের ওষুধ অনেক ভালো কাজ করেছিল। এই কিছুদিন হলো আবার ব্যামোটা ধরেছে। শরীরটা সুস্থ হতেই চায় না। বাবা, আমি আরো কিছুদিন বাঁচতে চাই তোমাকে মধু খাওয়ানোর জন্য। ডাক্তারবাবু রীতিমতো হেসে উঠে বললেন, ঠাকুমা, আগে সুস্থ তো হয়ে যাও। তোমার হাতে মধু খাওয়ার লোভটা তো আমার আছেই। তুমি এখনই বিছানায় পড়তে পারো না, এটা আমি জানি। এরপরেও বৃদ্ধার সাথে নানান কথা হয় ডাক্তারবাবুর। বিপাশা বুঝতে পারে প্রত্যেকের হৃদয়ে ডাক্তার প্রলয় বাস করছে। কোনো ডাক্তার এত আপনত্ব নিয়ে চিকিৎসা করে সে প্রথমবার অনুভব করে। ডাক্তারের কথায় মানুষগুলো অর্ধেক সুস্থ হয়ে ওঠে। তারপরে অজস্র টাকা পয়সা খরচ করে হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর এটা বিরাট কথা। কতজনই পারে এমন মনের মানুষ হতে? বিপাশা না দেখলে বুঝতে পারতো না মানুষটার কত বড় হৃদয়। দেখতে দেখতে দুপুর গড়িয়ে অপরাহ্নের ছোঁয়া লাগতে শুরু করে। ডাক্তারবাবু অবিরাম সকলের চিকিৎসা করে চলে, সকলের সাথে সাথে কথা বলতে বলতে। নিজের খাওয়ার কথা একবারও ভাবে না। বিপাশা যদিও ভোরবেলা চা বিস্কুট খেয়েই বেরিয়েছিল, খিদেতে পেটটা চঞ্চল হয়ে উঠেছিল, বুঝতে পেরেও মৌন ছিল। কেবল ভাবছিল, মানুষটা মানব সেবা করতে করতে নিজের খিদে তৃষ্ণাও ভুলে যায়। কেমন মানুষইনি। ততক্ষণ পুরো গ্রামটায় সূর্যের গোধূলি আলোর রঙিন আভায় ছেয়ে গেছে। পশ্চিম দিগন্তে অস্তাচলের পথে সূর্য। এমন সময় সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে দুজনে। ততক্ষণে পুরো গ্রাম ডাক্তারবাবুর চারপাশে হাত জড়ো করে দাঁড়িয়ে কেবল বলে যায়, আবার কবে আসবেন ডাক্তারবাবু? মিষ্টি হেসে ডাক্তার প্রলয় বলে, শীঘ্রই আসবো মায়েরা, আবার শীঘ্রই আসবো। তোমাদের কাছে না এসে থাকতে পারি? পাশে বসে বিপাশার চোখ দুটো হঠাৎ তার অজান্তে অশ্রু সজল হয়ে উঠল। মুখের ভাষা হারিয়ে গিয়েছিল তার। গাড়ি এগিয়ে চলেছিল লাল পাথরের পাহাড়ি পথে। দুজনে নিস্তব্ধ ছিল বেশ খানিকক্ষণ। লাল পাথরের রাস্তা ছেড়ে যখন কালো পিচের রাস্তায় পড়ে তখনই প্রলয় বলে, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার খুব খিদে পেয়েছে। বিপাশা প্রলয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে বলেন, আমার খিদের কথা আপনার মনে হলো, আর নিজের খিদে পাবার কথাটা আপনার একবারও মনে হলো না? বিপাশার কথায় জোরে হেসে ওঠে প্রলয়, বলে, আসলে কি বলুন তো, খিদে যে পাইনি সেটা বলবো না, আমারও খুব খিদে পেয়েছে। চলুন, সামনে বিশু কাকার হোটেল আছে, সেখানে দুটো ডাল ভাত খেয়ে বাড়ির পথে রওনা হব। জঙ্গলের রাস্তায় খানিকটা পেরিয়ে যাওয়ার পরেই একটা ভাঙাচোরা মাটির বাড়ি দেখতে পায়। ছোট্ট বাড়িটির মাথায় তালপাতার ছাউনি দেওয়া, আর সেটাই হলো বিশু কাকার হোটেল। রাস্তার পাশে কাঁচা মাটির বাড়িটির সামনে গাড়ি দাঁড়াতে ভেতর থেকে এক বয়স্ক ব্যক্তি বেরিয়ে এসে হাত জোর করে দাঁড়ায় গাড়ির দরজার সামনে। প্রলয় গাড়ি থেকে নামতে নামতে মুচকি হেসে বিপাশাকে লক্ষ্য করে বলে, চলে আসুন, এটাই আমাদের বিশু কাকার পাঁচতারা হোটেল। বলেই হাসতে হাসতে বিশু কাকার দুটো হাত নিজের হাতে নিয়ে বলে, কাকা, ভালো আছো তো? আমাদের জন্য দুটি ডাল ভাত হবে? বিশু কাকার চোখে জল এসেছিল প্রলয়ের কথায়। চোখের অশ্রু মুছতে মুছতে বলে, এমন করে বলো না ডাক্তারবাবু, তুমি যখন এসে বসবে খাবার জন্য তখন তোমাদের জন্য ঠিক জোগাড় হয়ে যাবে। সকালে তোমাদের গাড়ি যেতে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম সন্ধ্যের পরে এখানেই আসবে তোমরা। তাই আমি তোমাদের জন্য আগে থেকে তৈরি করে রেখেছি কয়েকটা পদ। এসো বসবে, আমি ততক্ষণের জোগাড় দিচ্ছি। বিপাশাও ঢুকেছিল বিশু কাকার হোটেলে প্রলয়ের সাথে। ছোট্ট একটি মাটির কুঠির বললেই চলে। এক কামরার ঘরে খাবারের ব্যবস্থা, সামনের আরেকটি চালায় বোধহয় রান্নাঘর।
বিশু কাকার স্ত্রী ততক্ষণে ডালপাতার চাটাই বিছিয়ে দিয়েছিল মাটিতে। হাতটা ধুয়ে পরম নিশ্চিন্তে বসে পড়েছিল মাটির মেঝেতে চাটাইয়ের আসনে। বিপাশাও পাশে বসেছিল, বসে দেখে যাচ্ছিল কুঠুরির ভেতরটা। সুন্দর করে নিকানো মাটির মেঝে, মাটির দেওয়াল, তার উপরে রং বেরঙের আলপনাতে সাজানো ছিল পুরো কুঠুরির ভেতরটা। প্রলয় বলছিল, এখানে বসে খাবার মজাটাই আলাদা। সত্যি করে বলতে, খাবার খেয়ে মন শান্ত হয়ে যায়। কাকিমার হাতে রান্না এত সুস্বাদু আমি কোথাও পাই না। প্রলয়ের কথার মাঝে বিশু কাকিমা পরিষ্কার কলাপাতা দুটো তাদের সামনে বিছাতে বিছাতে বলে, ডাক্তারবাবু, তুমি একটু বেশি বলছো আজকাল। কি এমন দিতে পারি তোমার পাতে? যেটুকু আমাদের সাধ্য সেইটুকু তো দিতে চেষ্টা করি। বিশু কাকা ততক্ষণে বলে, থাক, এবার খাওয়া দাওয়া করো দেখিনি। ওদের যে ভীষণ খিদে পেয়েছে সেটা আমি ওদের চোখ মুখ দেখেই বুঝেছি। খাবারের শেষে সত্যিকারে পরম তৃপ্তি অনুভব করেছিল বিপাশা। কলা পাতায় দেওয়া হয়েছিল মোটা লাল চালের ভাত, মুগের ডাল, পুঁইশাকের চচ্চড়ি, সাথে ছিল চুনো মাছের ঝাল, শেষ পাতে দিয়েছিল আমড়ার চাটনি। প্রত্যেকটি খাদ্য এতটাই সুস্বাদু ছিল, তৃপ্তি ভরে খেয়েছিল। খাওয়ার পরে থাকতে না পেরে বিপাশা জিজ্ঞেস করেছিল বিশু কাকিমাকে, এত সুস্বাদু হয় কি করে আপনার রান্না? আমায় একটু বলে দেবেন না? আমি নিজেও রান্না অনেক জানি, কিন্তু এই সাধারণ ডাল ভাত চচ্চড়ির যে স্বাদ তার তুলনা করতে পারবো না কোথাও। বিশু কাকিমা মৃদু হেসে বলে, আমাদের অজপাড়া গ্রামের এই রান্না ডাক্তারবাবু খুব প্রিয়। তবে আমরা সাধারণভাবেই বানাই, কেন এত স্বাদ সেটা তো বলতে পারবো না মা। ততক্ষণে বিশু কাকা বলে ওঠে, আসলে তোমাদের খিদে পেয়েছিল খুব, তো তাই খিদে পেটে যা পেটে পড়বে সেটাই অমৃত লাগবে। একটু রাত করে বাড়ি ফিরেছিল দুজনে। অনেকখানি পথ ছিল সেদিনের। বাড়িতে অপেক্ষা করছিলেন প্রলয়ের মা। তাদের দেখে বলেন, তোমরা দুজনে গিয়ে তৈরি হয়ে নাও, তারপরে বিপাশা আমার ঘরে এসো, তোমার সাথে গল্প করব, অনেক কথা আছে। খানিকক্ষণ পরে ফ্রেশ হয়ে বিপাশা এসে পৌঁছায় প্রলয়ের মায়ের ঘরে। এসেই দেখতে পায় বৃদ্ধা আগে থেকে চায়ের সরঞ্জাম নিয়ে বসে আছেন। বিপাশা ঘরে এসে বসতেই চা বিস্কুট এগিয়ে দিয়ে বলেন, তোমার সাথে আমার কথাই হয়নি তুমি আসার পরে এই বাড়িতে। আজ ভোরেই বেরিয়ে গেছিলে তোমরা, আমিও সারাদিন পথ চেয়ে বসেছিলাম। মনে মনে ভেবেই রেখেছিলাম আজ তোমার সাথে অনেক কথা বলবো। বিপাশা চায়ের কাপ হাতে নিয়ে মৃদু হেসে বলে, বলুন না, আপনার সাথে কথা বলতে আমার ভালোই লাগবে। বৃদ্ধা জিজ্ঞেস করেন, তোমার নাম তো আমি আগেই জেনে গেছি, কিন্তু তুমি কেন এভাবে আত্মহত্যা করতে গেছিলে সেটা জানতে পারিনি। যদিও সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তোমার মতো এত সুশ্রী সুন্দরী মাঝবয়সী রমণী আত্মহত্যা করতে যাওয়ার অনেক কারণ হতে পারে। আমি সেই সবের দিকে যাচ্ছি না। আমার পরিবারের কিছু কথা তোমায় জানাতে চাই। তোমার কথা আমি জেনে নেব আমার খোকার থেকে। বৃদ্ধা বলতে শুরু করেন, আমাদের দুজনের একটি মাত্র সন্তান প্রলয়। প্রলয়ের বাবার সাথে আমার দেখাশোনা করে বিয়ে হয়েছিল। উনি প্রশাসনিক ইঞ্জিনিয়ার ছিলেন, আমিও বিয়ে পাশ করেছিলাম সেই সময়। বিয়ের 3 বছর পরে আমাদের সন্তান হয়। প্রলয়ের বাবার প্রথম থেকে ইচ্ছা ছিল ছেলেকে ডাক্তার করার। কেননা নিজে ডাক্তার হতে চেয়েছিলেন, পারেননি অনেক কারণে। ছেলেকে নিয়ে আমরা থাকতে শুরু করেছিলাম শহরে। একমাত্র ছেলে হওয়াতে আমাদের জীবনে একটা বিরাট আশা ছিল। ছেলেকে অনেক কষ্টে ডাক্তারি পড়িয়েছিল তার বাবা। সেই সময় সরকারি ইঞ্জিনিয়ার হলেও আর্থিক দিক দিয়ে অতটা সচ্ছল অবস্থা ছিল না আমাদের পরিবারে। অনেক জায়গা থেকে ধার দেনা করতে হয় প্রলয়ের বাবাকে। ডাক্তার হওয়ার পরে উচ্চশিক্ষার জন্য আমেরিকা যায়, সেখানে ডক্টর অফ মেডিসিন নিয়ে রিসার্চ করে বড় ডাক্তার হয়ে ওখানে চাকরি নেয়। তবে প্রত্যেকদিন বাড়ির সাথে যোগাযোগ রেখে চলেছিল। আমাদের অজান্তে একটি মেয়ের সাথে তার প্রেম ভালোবাসা হয়েছিল। বিদেশে থাকতে থাকতে কেমন করে যেন খবরটা আমাদের কাছে এসেছিল, তারা দুজনে বিয়ে করে নিয়েছিল আমাদের গোপন রেখে। কিন্তু সেই বিয়ে টেকেনি। তাদের বিয়ের 2 বছরের মাথায় ডিভোর্স হয়ে যায়। আমার খোকার থেকেও বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল সেই মেয়েটির। তাই হয়তো প্রলয়কে বোধহয় পছন্দ করতে পারেনি পরবর্তীকালে। সেখানকারই এক আমেরিকান বড় ডাক্তারকে বিয়ে করে সেখানেই থেকে যায়। একসাথে এতগুলো কথা বলার পরে বৃদ্ধা নিঃশ্বাস নেয়, পাশে রাখা জলের গ্লাস থেকে কিছুটা খেয়ে আবার বলতে শুরু করে, ঠিক ওই সময় প্রলয়ের বাবার দেহান্ত হয়। একমাত্র ছেলের উপরে ছিল ভীষণ অভিমান। সেই অভিমানে দিন দিন শরীর খারাপ হয়ে গেছিল। একসময় শয্যাশায়ী হয়ে গেছিল। দিবারাত্রি কেবল চিৎকার করে উঠত ছেলের নাম নিয়ে। আমিও দিশাহারা হয়ে উঠেছিলাম সেই সময়। নিজের ভাইদের এবং শ্বশুরবাড়ির সাহায্য অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তারাই খবর পাঠিয়েছিল প্রলয়ের কাছে, বাবার মৃত্যুর সংবাদ। প্রলয় নিজের ভালোবাসার কারণে দগ্ধ হচ্ছিল। ঠিক সেই সময় পিতার মৃত্যু একটা বিরাট আঘাত আনে তার মস্তিষ্কে।
তারপরেই সবকিছু ছেড়ে দেশে ফিরে আসে, বাবার পারলৌকিক ক্রিয়াকর্ম নিজের হাতেই শেষ করে। কিন্তু নিজে হয়ে যায় কেমন একটা অস্বাভাবিক। আসলে ওর মানসিক বিপর্যয় ঘটেছিল সেই সময়। তোমার মতোই নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা পেয়ে বসেছিল তার মস্তিষ্কে। কিন্তু আমি ছিলাম তার দায়িত্বভার নিয়ে, তাই অনেকটাই সামলে নিয়েছিলাম। ভালোবাসার বিয়ে ছিল আমার খোকার। সেই ভালোবাসায় প্রচণ্ড আঘাত পেয়েছিল দুজনের বিচ্ছেদের পরে। সেই মানসিক চাপের থেকে বেরোতে পারা সম্ভব ছিল না তার পক্ষে। বেশ কিছুদিন নিজের সাথে নিজেই বোঝাপড়া করে অবশেষে ঠিক হয় সমাজ সেবা করবে। পারিবারিক সূত্রে অনেক টাকা পয়সা থাকলেও নিজেরও প্রচুর ছিল, তাই সেইগুলো দিয়েই হতদরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়ানোর শপথ নেয়। আমি বারবার বুঝেছিলাম জীবন একটা জায়গায় থেমে থাকে না, না হলে জীবনে বাঁচা যায় না। সবকিছু ভুলে আবার কোনো সুশ্রী মেয়ে দেখে সংসার করো। হেসে উড়িয়ে দিয়েছিল আমার কথা। উত্তরে বারবার বলতো, এই হতদরিদ্র পরিবারগুলোই আমার সংসার, তাদের সেবাতেই আমি শান্তি পাই। আমার মতো জীবনধারার সাথে মিলবে এমন কোনো নারী নাও হতে পারে যে আমার জীবনে আসবে পরবর্তীকালে। তাই দ্বিতীয়বার বিবাহ আমার পক্ষে অসম্ভব। একটা কথা বলতো খোকা, কি এমন বয়স হয়েছে তোর? এখনো তো সারাটা জীবন বাকি আছে। আমি আর কয়েক দিনের অতিথি মাত্র, তারপরে কে পাশে থাকবে আমার খোকার? এই চিন্তায় আমার দিন চলে যায়, কিন্তু রাত কাটে না। নীরবে মৌন থেকে বৃদ্ধার সমস্ত কথা শুনে গেছিল বিপাশা। বুঝেছিল প্রত্যেকটি মানবের ভেতরে কোনো না কোনো দুঃখ যন্ত্রণা বাস করছে। এই পৃথিবীতে কেউ সুখী নয় সম্পূর্ণভাবে। নিজের দুঃখের ঘটনাগুলো আজ বড় হালকা লাগে তার মনে। দেখে এসেছে সে মানুষের যন্ত্রণা, যাদের একবেলার আহার জোটে না, কত মানুষের মাথার উপরে ছাদ নেই, তাদের নগ্নতা ঢাকার জন্য বস্ত্রের বড়ই অভাব। তাদের দুঃখের সামনে তার দুঃখ তো একেবারেই তুচ্ছ। সংসার করতে পারেনি বলে নিজের দুঃখটা বড় হয়ে দাঁড়িয়েছিল তার মনে। আজ অনেকটাই বুঝতে পেরেছে নিজের দুঃখের থেকে পরের দুঃখে পাশে দাঁড়ানো যায় কতটা মনের শক্তি থাকলে। ডাক্তার প্রলয় যা করছে তার মনের শান্তির জন্য করে যাচ্ছে। আমিও চেষ্টা করব আমার সবটুকু দিয়ে মানুষটার পাশে দাঁড়ানোর। তাই বৃদ্ধাকে বলে, মাসিমা দুঃখ পাবেন না, ডাক্তার বাবু যা করছেন সত্যি লক্ষ মানুষের ভেতরে একজনও করতে পারে না। অনেক মানুষের কাছে ধন সম্পত্তি আছে, কিন্তু এমন মন কজনের পাওয়া যায়? সেটাই সব থেকে বড় প্রশ্ন। আমিও নিজের সবটুকু দিয়ে এমন মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। তাদের পাশে দাঁড়ানোর শক্তি এবং প্রেরণা আপনার খোকা থেকেই পেয়েছি। তাই হয়তো পরবর্তীকালে আপনার সন্তানের কর্মক্ষেত্রে সাথী হয়ে দাঁড়াতে পারবো। দেখতে দেখতে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছিল। প্রায় প্রতিদিন প্রভাতে বেরিয়ে সন্ধ্যায় ফিরতে হতো তাদের। প্রতিদিন কোনো না কোনো আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছে যেত তারা দুজনে। সেখানেই সারাদিন কাটিয়ে রাতে ফিরে আসা। এর মধ্যেই দুজনে একটু একটু করে সহজ হয়ে উঠছিল। একদিন রাতে বাড়ি ফেরার সময় গাড়িতে বসে বসে কথা হচ্ছিল দুজনের ভেতরে। ঠিক তখনই বিপাশা বলে, আপনি প্রায় প্রত্যেক দিন এত অর্থ খরচা করেন, এগুলো সব আসে কোথা থেকে? যদিও এটা আমার অনধিকার চর্চা, তবুও জানতে ইচ্ছা হয়। ড্রাইভিং করতে করতে প্রলয় মিষ্টি হেসে বলে, কিছু অযথা পৈতৃক সম্পত্তি ছিল, যেগুলোর বর্তমান মালিকানা সত্ত্ব একমাত্র আমি। সেখান থেকে অনেকটাই অর্থ উপার্জন হয়। এছাড়া কয়েকটি এনজিওর সাথে আমি যুক্ত, সেখান থেকেও সাহায্য আসে। এইভাবে আমার কর্মযুদ্ধ চলছে। বিপাশা অবাক হয়ে শুনছিল প্রলয়ের কথা। একটু চিন্তা করে বলে, আমি তো আপনাকে কোনো কিছুই সাহায্য করতে পারছি না। এত বড় কর্মযোগ শুরু করেছেন আপনি, আমি কেবল আপনার সাথে আছি এইটুকুই। আমারও ইচ্ছা হয় আর্থিক দিক দিয়ে আপনাকে সাহায্য করা, কিন্তু আমি নিরুপায়। বিপাশার কথার মাঝখানে থামিয়ে দিয়ে প্রলয় বলে ওঠে, আপনি আমার সাথে আছেন এতদিন থেকে, এটাই তো আমার সব থেকে বড় অবদান। আর্থিক দিক দিয়ে সাহায্য করাটাই কি সব থেকে বড় সাহায্য? কখনোই নয়। অর্থ থাকতে পারে, কিন্তু সেই অর্থ সঠিক মানুষের হাত দিয়ে ব্যয় করার মূল্যায়ন সব ক্ষেত্রে হয় না। তাই আপনি নিজেকে হেয় করবেন না অনুগ্রহ করে। খানিকক্ষণ চিন্তা করে বিপাশা ফের বলে, আমি একটা কথা ভাবছিলাম কয়েকদিন থেকে, সেটা আপনাকে জানাবো কি জানাবো না, এই দ্বন্দ্বে আছি। প্রলয় মৃদু হেসে বলে, এতদিন আমার সাথে থেকে এখনো সংকোচ? বলেই হেসে ওঠে। ঠিক তখনই বিপাশা বলে, না না, তেমন কোনো কথা নয়, তবু যেটা আবশ্যক সেই কথাটাই চিন্তা করেছি কয়েকদিন থেকে। প্রলয় আবার হেসে বলে, বলে ফেলুন মনের ভেতরে যা সংকোচ আছে। বিপাশা মুহূর্তে গম্ভীর হয়ে যায়। সামান্য খানিকক্ষণ চিন্তা করে বলতে শুরু করে, আমার চিন্তা এটাই, আমাকে যেভাবে আমার শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ দিয়ে, তার জন্য তারা অনুতপ্ত নয়। তাদের ছেলেকে আবার একটি বিয়ে দেবে কোনো কুমারী নারীর সাথে। কিছুদিন পরে তাকেও একই বদনামে গৃহ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমি এই জিনিসটার প্রতিবাদ করতে চাই।
প্রলয় হেসে উঠে বলে, এতদিনে বিপাশা দেবী আপনার কিছুটা বুদ্ধি খুলেছে। তাছাড়া আপনাদের ডিভোর্স হয়নি এখনো, সেই ক্ষেত্রে আপনার প্রত্যন্ত স্বামী দ্বিতীয়বার বিবাহ করলে আইনত দণ্ডনীয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া আপনি এই অজুহাতে ক্ষতিপূরণ বাবদ অর্থ দাবি করতে পারেন, অবশ্য যদি আপনি এই পদক্ষেপ নিতে চান তবেই। প্রলয়ের কথা সমাপ্ত হতেই বিপাশা বলে, বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা মধ্য নজরে রেখে প্রতিবাদ করতে রাজি আছি। আমার মতো কোনো দ্বিতীয় নারীর যেন একই অবস্থা না হয়। রইল আর্থিক দাবির কথা, সেটাও তাদের শিক্ষার একটা কারণ হয়ে দাঁড়াবে। আপনি জোগাড় শুরু করে দিন, আমি শিক্ষা দিতে চাই সমাজের মাঝে। আবার কোনো নারীকে অযথা বদনাম মাথায় না নিয়ে যন্ত্রণা সহ্য করে গৃহ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হোক। এর প্রতিবাদ হওয়া দরকার, তবে ওখান থেকে যে অর্থ আসবে আমি সেই অর্থগুলোকে এই আদিবাসীদের স্বার্থে খরচ করতে চাই। বিপাশার কথা শুনে একটা হাত বাড়িয়ে দেয় বিপাশার দিকে প্রলয়। সত্যিকারের প্রতিবাদের মুখ এবার আপনি হবেন। প্রতিটি পদক্ষেপে আমি আপনার সাথে। আপনার শ্বশুরবাড়ির সদস্যরা এবার উচিত শিক্ষা পাবে। অনেকদিন পরে সেদিন প্রলয়ের কোথাও প্রোগ্রাম ছিল না, বাড়িতেই হিসাব নিকাশের ব্যবস্থাটা দেখার জন্য থেকে গেছিল। বিপাশার কাছে ছিল অফুরন্ত সময়, তাই সে আজ নিজের ইচ্ছায় রান্নাঘরে গিয়ে ঢোকে। প্রলয়ের মাকে বলে, মাসিমা, অনেকদিন পর আজকে বিশ্রাম পেয়েছি, তাই আমার ইচ্ছা আজকে রান্নাটা আমি নিজের হাতে করব, যদি আপনাদের কারো কোনো আপত্তি না থাকে। বৃদ্ধার চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল মুহূর্তে বিপাশার কথায়। বিপাশা ঠোঁট ধরে আদর করতে করতে বললেন, খুব ভালো কথাই তো বলেছ তুমি, আপত্তি কেন হবে? আমার ইচ্ছে একদিনের জন্য নয়, তুমি সারা জীবনের জন্য এই রান্নাঘরের সাথেই বাড়ির দায়িত্ব নাও, তাহলে আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। প্রলয়ের মায়ের কথা শুনে দু চোখে জল চলে আসে বিপাশার। বৃদ্ধার হাত দুটি ধরে বলে, এমন করে বলবেন না, আপনি দীর্ঘায়ু হন। আপনার সান্নিধ্যে এই ঘর পরিবারের শান্তি বিরাজ করবে। তবে রান্নাঘর আর বাড়ির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য আমি কতটা সক্ষম সেটা আপনাদেরই বুঝে নিতে হবে। তার আগে অনেক কিছু প্রতিবন্ধকতা থাকছে আমার জীবনে, সেগুলো থেকে বেরোতে পারলে তারপরে না হয় সেই নিয়ে চিন্তা করা যাবে। এখন আপাতত ডাক্তারবাবু সহকর্মী হয়ে কাজ চালিয়ে যাচ্ছি। বৃদ্ধা হেসে বলে, তোমার হাতে রান্না খাবার আমারও ইচ্ছে অনেক দিনের। তোমার ইচ্ছায় তুমি যা খুশি তৈরি করতে পারো আজকে। বাড়ির কাজের মেয়েটা তোমায় সাহায্য করবে। এছাড়া বাজার থেকে কিছু আনার দরকার পড়লে জানিয়ে দিও, আনানোর ব্যবস্থা করে দেওয়া যাবে। রান্নাঘরটা সম্পূর্ণ দেখে মনে মনে খুশি হয়ে গেছিল বিপাশা। পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো রান্নাঘর, প্রতিটি জিনিস সঠিক জায়গায় পরিপূর্ণ করে রাখা। কেবল দেখে নিতে হবে কোথায় কোন জিনিসটি রাখা আছে। কাজের মেয়ে শান্তি পাশেই ছিল। বৃদ্ধার কথা শুনে বলে, দিদি তুমি আজকে রান্না করবে? সেটাই তো শুনলাম। বিপাশা পেছনে ফিরে শান্তির দিকে তাকিয়ে বলে, কেন, কিছু অসুবিধা আছে নাকি? শান্তি এক হাতে জিভ কেটে বলে, এমা কি বলছো গো দিদি? আমার কেন আপত্তি হতে যাবে? আমি তো আজকে বেঁচে গেলাম রান্নার থেকে। রোজ রোজ আমি তো রান্না করি দুবেলা। দিদি, আমি ভালো করে গুছিয়ে রান্না করতে পারি না, যেমন তেমন করে দিই। বর্দাবাবু তাই চোখ কান বুজে খেয়ে ফেলেন। কোনোদিনও বলতে শুনিনি এটা খারাপ হয়েছে, ওটা ভালো হয়নি। আমি তোমায় গুছিয়ে দেবো সবকিছু, তোমার মনের মতো করে রান্না করো আজকে। অনেকদিন পর সেদিন মনের আনন্দে অনেকগুলি পদ বানিয়ে ফেলেছিল বিপাশা। সাহায্য করেছিল শান্তি, খাবারের টেবিলে নিজের হাতে গুছিয়ে বেড়ে দিয়েছিল প্রলয়কে। এত রান্নার বাহার দেখে চমকে উঠে প্রলয় বলে ওঠে, হঠাৎ আজকে এতগুলি পদ, অনুষ্ঠানের সূচনা নাকি? ততক্ষণে প্রলয়ের মা হাসতে হাসতে বলেন, মনে কর কোনো অনুষ্ঠানের সূচনাই। আজ বিপাশা রান্নাঘরে গেছিল আমার থেকে অনুমতি নিয়ে। নিজের ইচ্ছায় যা কিছু বানিয়েছে সেগুলোই খেয়েই দেখ না। খুব সুন্দর সুগন্ধ আসছে রান্নাগুলি থেকে। তবে আমি কি সবকিছু খেতে পারবো? শরীর আর পেটের যা অবস্থা। ততক্ষণে বিপাশা বলে ওঠে, মাসিমা একটু করে মুখে দিয়ে দেখবেন খাওয়ার যোগ্য হলো কিনা। হাসতে হাসতে পরিবেশন করেছিল বিপাশা। আজ তার মন খুব খুশি। অনেকদিন পর গৃহস্থীর দায়িত্ব নিয়েছিল, তাই তিনজনেই একসাথে বসে খাবার শুরু করতে প্রলয় বলে, বাহ, অনেকদিন পর এমন সুস্বাদু খাদ্য পেলাম। প্রায় প্রত্যেক দিন যেমন তেমন করে খাবার পেটে দিয়েছিলাম, আজ সত্যিকারে বাঙালিয়ানা রান্নার স্বাদ পেলাম অনেকদিন পরে। এমনভাবে রান্নার প্রশংসা পেতে পেতে খাওয়া শেষ হয় এক সময়। বিপাশা আজকে ভালোবেসে রান্নাঘরে গেছিল, প্রতিটি রান্না নিজের মন থেকে করেছিল, তাই হয়তো এতটা ভালো লেগেছিল সকলের। মনটা প্রশান্তিতে ভরে যায়। খাওয়ার পরে নিজের বিছানায় এসে শুয়ে অনেক কিছু কল্পনা করতে থাকে। সেই কল্পনার প্রলয়ের ভূমিকাই বেশি। যখন বুঝতে পারে প্রলয়কে নিয়ে চিন্তা করছে, তখনই হঠাৎ লজ্জায় রাঙা হয়ে যায়। মনে মনে নিজেকে অভিসম্পাত করে, কি আলতু ফালতু চিন্তা করছি, এটাও কি কোনোদিন সম্ভব?
প্রলয় আমাকে আশ্রয় দিয়েছে সম্মানের সাথে, আমাকে নিজের সহকর্মী ভাবে মেনে নিয়েছে, তাই বলে আমার চিন্তাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না তো? ভেবে খানিকটা লজ্জা পেলেও মন থেকে সরিয়ে ফেলে কল্পনায় ভেবে যাওয়া ইচ্ছাগুলোকে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঘুমটা ভেঙে যায় বিপাশার। অনেক দেরিতে ঘুমটা এসেছিল, তাই হঠাৎ উঠে বসে বলে, আসছি। নিজের শাড়ি ঠিক করতে করতে দরজার ছিটকিনিটা খুলে সামনে প্রলয়কে দেখে খানিকটা সংযত হয়ে বলে, চোখ লেগেছিল, শুয়েছিলাম অনেক দেরিতে, তাই। যাই হোক, কোনো প্রয়োজন? প্রলয় মৃদু হেসে বলে, চলুন না, সন্ধ্যার দিকে একটু ঘুরে আসি, একটু আধটু কাজও আছে, সেগুলো হয়ে যাবে, অবশ্য আপনার কোনো অসুবিধা না থাকলে। কথাটার মাঝখানে আটকে দিয়ে বিপাশার মুখের দিকে তাকায়। ততক্ষণে বিপাশা বলে, হ্যাঁ অবশ্যই, সারাটা দিন তো বাড়িতেই আছি আজকে, আমি কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে আসছি। সন্ধ্যার কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়েছিল দুজনে। গাড়ি ছুটে চলেছিল ড্রাইভারের ইশারায়। গন্তব্য জিজ্ঞেস করার প্রয়োজন অনুভব করেনি বিপাশা। সে বুঝে গিয়েছিল এই মানুষটার সাথে থাকলে প্রত্যেকটি দিক দিয়ে সুরক্ষিত। কিছুক্ষণ পরে প্রলয় বলতে শুরু করে, কোথায় চলেছি জিজ্ঞেস করলেন না তো? সামান্য হেসে বিপাশা বলে, এতদিন আপনার সাথে চলেছি, আমার তো মনে পড়ে না কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করেছি কোথায় যাচ্ছি বলে। তাহলে হঠাৎ আজকে এমন প্রশ্ন? প্রলয় বাইরের দিকে তাকিয়ে হেসে উঠে বলে, না, সে কথা আপনি জিজ্ঞেস করেননি। আজ আমার মনে হলো কাজের জন্য তো বেরোয়নি, তাই আপনার মনে প্রশ্ন জাগতে পারে। বিপাশা ততক্ষণে উত্তর দেয়, আপনার গাড়ি যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব। প্রলয় আবার হেসে বলে, আজকে কিছু কেনাকাটা করার আছে, তাছাড়া কিছু ব্যবসায়ীর সাথে কথা বলার প্রয়োজন। আমাদের যে জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসপত্রে ডেলিভারি দেবে কি করে, সেই সব নিয়ে কথা। এছাড়াও একজনের সাথে বিশেষ করে দেখা হবে একটি জায়গায়, সাক্ষাতেই বুঝতে পারবেন বিষয়টা। শহরে গাড়ি প্রবেশের পরে 2-3 জায়গায় দাঁড়িয়ে কথা বলতে বলতে আবার এগিয়ে চলে। একটি বড় ড্রেস ম্যাটেরিয়ালের দোকানে এসে গাড়ি থামায়। বিপাশাকেও সাথে আসতে বলে। দোকানে প্রবেশের পরে প্রলয় বলে, কিছু ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য রেডিমেড পোশাকের অর্ডার দিয়ে গেছিলেন, সেগুলো নিয়ে যাব আজকে। এছাড়া কয়েকটি শাড়ি এবং অন্তর্বাস আপনি পছন্দ করুন। আমি ততক্ষণে ওই দিকটা দেখছি, শাড়ি অন্তর্বাসগুলো পছন্দ করবেন, সেগুলো যেন খেলো না হয়, মানে একটু বেশি দামের পছন্দ করলে ভালো হয়। বিপাশা বলে উঠতে যাচ্ছিল কাদের জন্য শাড়িগুলো পছন্দ করব, কিন্তু তার প্রশ্নের অপেক্ষা না করে প্রলয় দোকানের অন্য পাশে চলে যায়। অগত্যা কাউন্টারে এসে শাড়ি এবং অন্তর্বাস দেখাতে বলে। বেশ কিছুক্ষণ পরে 5-6টি শাড়ি এবং তার সাথে ম্যাচিং করা অন্তর্বাস পছন্দ করে প্রলয়ের জন্য অপেক্ষা করে। আরো খানিকক্ষণ পরে প্রলয়ের পেছনে পেছনে দুজন কর্মচারীকে আসতে দেখে দুজন কর্মচারী একটি বিশাল ট্রলিতে বেশ কিছু বাচ্চাদের বস্ত্র সামগ্রী নিয়ে গাড়ির দিকে যায়। প্রলয় ততক্ষণে ইশারা করে বিপাশাকে বলে, এই প্যাকেটগুলোকে গাড়িতে তুলে একটু পরেই আসছি, ততক্ষণে আপনি দোকানটা ঘুরে দেখুন ভালো করে, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবেন। বলেই দুজন কর্মচারীর পেছনে যায় গাড়িতে জিনিসপত্রগুলো রাখতে। বিপাশাও চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে বিরাট দোকানটা। হঠাৎ একটা ঢাকাই তাঁত মসলিন শাড়ি দেখে খুব পছন্দ হয়ে যায় তার। মনে মনে ঠিক করে প্রলয় আসলে বলবে শাড়িটি নেবার জন্য। শাড়িটি সাদার উপরে ছোট ছোট বুটিকের কাজ করা। শাড়িটি নিজের হাতে উপহার দিতে চায় প্রলয়ের মাকে, তাই শাড়িটি নিয়ে দেখতে থাকে তার কারুকার্য। ঠিক তখনই পেছনে থেকে কখন প্রলয় এসে হঠাৎ বলে, শাড়িটি মনে হয় আপনার খুব পছন্দ। আচমকা পেছন থেকে আওয়াজ আসাতে চমকে উঠেছিল, তাই অজান্তেই বলে, পছন্দ বলেই তো দেখছি, আপনার যদি আপত্তি না থাকে তাহলে এই শাড়িটি নেওয়ার জন্য অনুরোধ করব। মৃদু হেসে বলে, সে আপনি নিতেই পারেন, তবে আপনি এমন শাড়ি ব্যবহার করেন বলে তো আমার মনে পড়ে না। বিপাশা মুচকি হেসে বলে, আমার জন্য নয়, তাছাড়া এই কদিনে আপনি বেশ কয়েকটি শাড়ি দিয়েছেন, আপাতত আমার আবশ্যক নেই। এই শাড়িটি নেব আপনার মায়ের জন্য, আমার খুব পছন্দের শাড়ি। প্রলয় অবাক হয়ে তাকিয়ে দেখছিল বিপাশার দিকে। বেশি অবাক হয় তার মায়ের জন্য শাড়ি পছন্দ করেছে বলে, তবে তার মা কোনোদিনও তাকে বলেনি এমন ধরনের শাড়ি আনতে। নিজে যেটা ভালো বুঝেছে সেটাই নিয়ে এসেছে এতদিন। বিপাশার পছন্দকে না করে থাকতে পারে না, তাই বলে, আপনি আমার মায়ের জন্য শাড়ি পছন্দ করেছেন, আর আমি আপনার পছন্দের শাড়ি নেওয়ার জন্য বারণ করব ভাবলেন কি করে? বলেই কাউন্টারের সেলসম্যানকে বললেন, এটা আলাদা করে বেঁধে দাও। শাড়ির দোকান থেকে বেরিয়ে পাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে ঢোকে দুজনে। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল একটি ছেলে। তাদেরকে দেখে ছেলেটি এগিয়ে এসে বলে, ডাক্তারবাবু।
আপনাদের জন্য একদম পাশে টেবিলটা রেখেছি, চলুন ওখানে খেতে খেতে কথা বলবো। তিনজনেই এসে বসে পাশে টেবিলটাতে। টেবিলে বসে প্রলয় বলে, এই ছেলেটিকে চিনে রাখুন, এর নাম প্রশান্ত। ছোটখাটো প্রাইভেট গোয়েন্দার কাজ করে। আমার খুব প্রিয় ছেলেটি। অবশ্য পড়াশোনা করছে এখনো। এই সব কাজ করে কিছুটা অর্থ উপার্জন হয়ে যায় প্রশান্তর। আপনার শ্বশুর বাড়ি খবর অন্তত নেওয়ার জন্য আমি নিযুক্ত করেছিলাম দিন কয়েক আগে। এখন কি কি খবর এনেছে সেটাই আমাদের কাছে বলবে। বিপাশা অবাক হয়ে তাকায় প্রলয়ের দিকে, চোখ দুটো বড় বড় করে বলে, আপনি এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন? কই, আমি তো কিছু জানলামই না। ততক্ষণে প্রলয় হেসে উঠে বলে, আপনি তো অনুমতি দিয়েছিলেন, ভুলে গেলেন নাকি এর মধ্যে? তবে কোনো খবর না পেলে আপনাকে কি করে জানাই? তাই সম্পূর্ণ খবরের সাথে এখানে আসার উদ্দেশ্যটাও এটা একটা কারণ। প্রশান্তর দিকে তাকিয়ে বলে, এবার তুমি রাখতে পারো তোমার বক্তব্য। প্রথমে প্রশান্ত একটি খাম থেকে কয়েকটি ফটো বের করে সামনে রাখে। তার মধ্যে থেকে একটি ফটো প্রলয়ের হাতে দিয়ে বলে, ফটোতে দেখা যাচ্ছে অবিনাশ বাবুর পরিবার একটি মেয়ে দেখতে গেছে, সেখানকার ফটো। আমি অনেক কষ্টে এই ফটো সংগ্রহ করেছি। মোটামুটি মেয়েটির পরিবারের সাথে বিয়ের কথা প্রায় পাকা। কথাটা শেষ করে আরেকটি ফটো প্রলয়ের হাতে দিয়ে বলতে শুরু করে, এই ফটোটি দেখছেন অবিনাশের পরিবারের ফটো। তারা কতটা খুশি এবং আনন্দে আছে সেটাই এই ফটোতে ঝলক দিয়ে যাচ্ছে। প্রলয় হাতের ফটোগুলো বিপাশার দিকে এগিয়ে দিতে দিতে শুনছিল প্রশান্তর কথা। তৃতীয় ফটোটি প্রশান্ত প্রলয়ের হাতে দিয়ে বলে, এই ফটোটি ভালো করে লক্ষ্য করুন। অবিনাশ বাবু অফিসে কতটা খুশিতে আছে, একবার ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এখন কথা হলো, অবিনাশ বাবু দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন এবং তাদের পরিবার বিয়ে নিয়ে অত্যন্ত উৎসাহী। এছাড়া বিপাশা দেবীর পরিবারকে তারাই জানিয়েছে বিপাশা দেবী কোনো পরপুরুষের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে। সেই কথা শুনে বিপাশা দেবীর মা প্রায় শয্যাশায়ী, রাগে দুঃখে অত্যন্ত অপমানিত বোধে জর্জরিত হচ্ছেন বৃদ্ধ বয়সে। বিপাশা দেবীর বড় দাদা মাসখানেক আগে সেখানকার বাড়ি বিক্রি করে মাকে সাথে নিয়ে গেছেন তার কর্মস্থলের জায়গায়। এত দূর পর্যন্ত খবর সংগ্রহ করতে পেরেছি, কিন্তু আরও কয়েকটি সংবাদের জন্য আমার প্রস্তুতি পর্ব চলছে। বলেই থামে প্রশান্ত। প্রশান্তর কথা শুনতে শুনতে বিপাশার মনে নানান প্রতিক্রিয়ার ভঙ্গি ফুটে ওঠে তার চেহারায়। মনের মধ্যে অত্যন্ত দুঃখী হয়ে ওঠে মুহূর্তে। তখনই রাগে ক্ষোভে বলে ওঠে, কত বড় শয়তান তারা! আমি নাকি পরপুরুষের সাথে পালিয়ে গেছি, ভাবতেও কষ্ট হচ্ছে। এই মানুষগুলোর সাথে আমি এতদিন কি করেছিলাম? প্রলয়বাবু, আপনি আদালতে মামলা করুন, আমি ছাড়তে রাজি নই এদের। আমাকে সবাই ভুল বুঝবে, এটা হতে পারে না। আমার মা ভাই আমার উপর ভুল বুঝে কষ্ট পাচ্ছে, তাদের সঠিক বোঝানোর সময় হয়ে এসেছে। বিপাশা থামতেই প্রলয় বলে, আমি 2-1 দিনের ভেতরেই উকিলের সাথে কথা বলছি। প্রশান্তর প্রমাণগুলো এবং সবকিছু যুক্তি সহকারে উকিলের কাছে ফাইল করা হবে। তাদের কথাবার্তা চলতে থাকে। এমন সময় রেস্টুরেন্টের খাবার এসে যায়। এবার মন দেয় সবাই খাবারের দিকে। সেদিন রাতে বাড়িতে এসে নিজের পছন্দ করা শাড়িটি প্রলয়ের মায়ের হাতে তুলে দিয়ে বলে, এই শাড়িটি আপনাকে খুব মানাবে। আমার খুব পছন্দের শাড়ি এটা, তাই নিয়ে নিলাম। বৃদ্ধা শাড়িটি নিতে নিতে বলে, তুমি পছন্দ করে আমার জন্য এনেছো, আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রলয়ের বাবা বাইরে কোথাও ডিউটিতে গেলে আমার জন্য কিছু কিছু উপহার নিয়ে এসে দিত। সেসব কথা অনেকদিন পুরনো হয়ে গেছে। আজ তোমার হাত থেকে নতুন করে কিছু পেয়ে খুব ভালো লাগছে। তবে সত্যি তোমার পছন্দের প্রশংসা করতে হয়। আমার এখন যা বয়স তাতে এইরকমই বস্ত্র ব্যবহারের যোগ্য রুচি। সামনে দাঁড়িয়েছিল প্রলয়, মৃদু হেসে বলে, যখনই শুনলাম মা তোমার জন্য শাড়ি নিচ্ছে বিপাশা দেবী, আমার মনটাও তখনই খুশিতে ভরে গেছিল। আমার পরে তোমার জন্য ভাবার কেউ একজন আছে এ কথা ভেবে। প্রলয় আরেকটি বড় প্যাকেট বিপাশার হাতে দিয়ে বলে, যে শাড়ি আর অন্তর্বাসগুলো আপনি পছন্দ করেছিলেন সেগুলো আপনার জন্য আলাদা প্যাকেট করে দিয়েছিল। বিপাশা অবাক হয়ে বলে, আমার তো আছে কয়েকটা এখনো, তাহলে আবার নিতে গেলেন কেন? প্রলয় হাসতে হাসতে বলে, আপনাকে প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, কয়েকটি ভালো বস্ত্র না থাকলে শোভা দেয় না, তাই আপনার জন্য কয়েকটা নিয়েছিলাম। মনে কিছু না রেখে এগুলো ব্যবহার করবেন। তাছাড়া আগে আগে আসতে চলেছে নানান ঘটনাসমূহ, সেগুলোর জন্য এমন কিছু বস্ত্রের প্রয়োজন। হপ্তাখানেকের ভেতরে দায়রা আদালতে বধূ নির্যাতনের মামলার সাথে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার মামলা নথিভুক্ত করা হয় এবং তার সাথে 10 লক্ষ টাকা জরিমানা বাবদ দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু এর মধ্যে প্রতিদিন প্রায় ডাক্তার প্রলয়ের সাথে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে মানব সেবার কাজ চলতেও থাকে বিপাশার। দিন কয়েক পরই আদালতে তারিখ পড়ে। আগে অবিনাশের পরিবারকেও সমন দেওয়া হয়েছিল। সমন হাতে পেয়ে আতঙ্কিত হয়েছিল শ্বশুরবাড়ির সকলে। তারা জেনেছিল বিশেষ সূত্রে বিপাশা আত্মহত্যা করেছিল, তবে তার শরীর পাওয়া যায়নি।
যে গাড়িতে আত্মহত্যার জন্য ঝাঁপিয়েছিল সেই গাড়ির চালকই তার মৃত শরীর তুলে নিয়ে অন্য কোথাও ফেলেছিল যাতে সে ধরা না পড়ে। তবে পাড়া প্রতিবেশী জেনেছিল সেদিন রাতের ঘটনাসমূহ। বিপাশাকে মারধর করে মুখের উপরে সদর দরজা বন্ধ করে দেওয়ার সাক্ষী অনেকেই ছিল সেদিন। পরবর্তীকালে বেশ কিছু প্রতিবেশী বিরোধ করেছিল এমন ঘটনার জন্য, কিন্তু আস্তে আস্তে দিন যতই গড়িয়ে যায় মানুষ ভুলতে বসে বিগত দিনের ঘটনাক্রম। বিপাশার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল, তাই বিপাশার জীবিত থাকার সূচনা পেয়েই আতঙ্কিত হয়ে ওঠাটা স্বাভাবিক। অবিনাশ হাতে সমন পেতে বিপাশার সাথে যোগাযোগ করার চেষ্টা করে গেছিল, কিন্তু বিপাশার উকিলের বারণ ছিল তার শ্বশুরবাড়ি কারোর সাথে যেন সম্পর্ক স্থাপন না করে। সাক্ষাৎ কেবল আদালতে উকিলের সামনে অথবা জজ সাহেবের সামনেই হবে। উকিলের প্রতিটি কথা মেনেই চলেছিল সে, তাই অবিনাশের হাজার চেষ্টা বিফল হয়। সেদিনের ঘটনার পরে দীর্ঘ বছর পূর্তির কাছাকাছি আদালতের বাইরে অবিনাশের সামনে পড়ে যায় বিপাশা। অবিনাশ এগিয়ে এসে কথা বলতে চেষ্টা করলে তাচ্ছিল্যপূর্ণ ব্যবহারে দূরত্ব বজায় রেখে এড়িয়ে যায়। বিপাশার নজর এড়ায়নি তার শ্বশুরবাড়ির লোকেদের মুখমণ্ডলে অস্বস্তিকর পরিভাষার সাথে আতঙ্কিত হয়ে ওঠার ছবি। মনে মনে হেসে ভেবেছিল, সেই রাতের কথা আমিও ভুলিনি, এই জীবনে ভোলাও অসম্ভব। আমার প্রতি তোমাদের অন্যায়ের শাস্তি পেতেই হবে। সেদিন আদালতে সাথে প্রলয় ও প্রশান্ত দুজনেই ছিল। এর ভেতরে প্রশান্ত আরো কয়েকটি সাক্ষী জোগাড় করে ফেলেছিল তার শ্বশুরবাড়ি পাড়ার থেকে, এবং সেই রাতে উদ্ভ্রান্তের মতো মাঝ রাস্তা ধরে দৌড়ে যাওয়ার সময় সেই সকল সাক্ষীগণ আদালতে সত্য ঘটনা বয়ান দেওয়ার জন্য উপস্থিত থাকতে রাজি ছিল। বিপাশার উকিলও বুঝে গেছিল বিপাশার প্রতিপক্ষের উকিল যতই তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে গেলেও ধোপে টিকবে না কোনো প্রমাণ। তাই বিপাশাকে বলেছিল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আদালতের রায় আপনার পক্ষেই যাবে। শাস্তির সাথে জরিমানার বোঝাও বইতে হবে। এখনকার মতো এ পর্যন্তই থাক। এর পরবর্তী পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আপলোড করব এবং কালকেই এর অন্তিম পর্ব দিয়ে দেব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।